ওকে, আমরা বোস গ্যাস করছিলাম এবং বোস আইনস্টাইন কনডেনসেটে ছিলাম। এবং সেখানে আমরা দেখলাম যে গ্রাউন্ড স্টেটের একটা আলাদা সিগনিফিকেন্স আছে, মূলত মেনলি বিকজ জেড লাইজ বিটুইন 0 অ্যান্ড 1। ঠিক আছে, তো মানে ব্যাপারটা এমনই, মানে এন আর কি, এন কে যেটা আছে বোস আইনস্টাইন গ্যাসের জন্য, তো তার এক্সপ্রেশনটা এমনই যে জেড যখন 1 হচ্ছে তখন এন জিরোটা বেসিক্যালি ব্লো আপ করছে। ঠিক আছে, এই হচ্ছে সমস্যা। তো এটার থেকে বোঝা গেল যে এন জিরোর একটা স্পেশাল সিগনিফিকেন্স আছে। তার জন্য আমরা টোটাল নাম্বার অফ পার্টিকেলস এটাকে দুটো পার্টে ভাঙলাম, এন এপসাইলন অর্থাৎ এক্সাইটেড স্টেটের নাম্বার অফ পার্টিকেলস আর গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ পার্টিকেলস। এরপর আমরা দেখলাম যে এন এপসাইলন যেটা, সেটা তো অবভিয়াসলি টিভি জেড এর ফাংশন, কিন্তু যেহেতু জেড এর একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, অতএব স্বাভাবিকভাবেই এন এপসাইলনেরও একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, which is tv and z equal to 1। ঠিক আছে, তা এখন এর থেকে বোঝা গেল দুটো, মানে এর থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝা যাচ্ছে যে এন এপসাইলনের যে ম্যাক্সিমাম ভ্যালুটা, তার মানে এক্সাইটেড স্টেটের সংখ্যাটা ইনফিনিটি হতেই পারে, প্রচুর এনার্জি লেভেলস, কিন্তু সেখানে মানে কতগুলো পার্টিকেল থাকতে পারে অদ্ভুতভাবে, সেইটার একটা কিন্তু আপার লিমিট আছে। মানে জিনিসটা ভাবতে গেলে একটু অদ্ভুতই লাগে, কারণ এনার্জি লেভেলের উপর এখানে কিন্তু কোনো লিমিট নেই, যত ইচ্ছা এনার্জি লেভেল থাকতে পারে, এনার্জি লেভেলের উপর কোনো লিমিট নেই। কিন্তু এনার্জি লেভেল গুলোতে গ্রাউন্ড স্টেট বাদ দিয়ে, গ্রাউন্ড স্টেট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং, এবং এটাও একটা অদ্ভুত যে গ্রাউন্ড স্টেটের কিন্তু কোনো আপার লিমিট নেই। ওকে, তো গ্রাউন্ড স্টেটটা একটা পুরো আলাদা জিনিস, সেখানে এন জিরোটা আছে পার্টিকেল আর এখানে এন এপসাইলন। অদ্ভুত ব্যাপার, এখানে এনার্জি লেভেল যতই থাক না কেন, কতগুলো পার্টিকেল এখানে থাকতে পারে তার একটা ম্যাক্সিমাম লিমিট আছে, এবং সেই লিমিটটা ডিপেন্ড করে টি এবং ভির উপর। তার মানে এই দাঁড়ালো যে কোনো একটা বস্তু আমি নিয়েছি, কোনো একটা সার্টেন অবজেক্ট, তাহলে যেহেতু আমি একটা সার্টেন অবজেক্ট নিয়ে ফেলেছি, তাহলে সেটার এনটা তো ফিক্সড, টোটাল নাম্বার অফ পার্টিকেলস ইজ ফিক্সড। এই অবস্থায় আমি টি এবং ভি কে কন্ট্রোল করে এন এপসাইলন ম্যাক্স কে মানে আমার ইচ্ছে মতো আমি এটাকে বাড়াতেও পারি বা আমি আমার ইচ্ছে মতো কমাতেও পারি। তা কমিয়ে কমিয়ে আমি এটাকে কিন্তু টোটাল নাম্বার অফ পার্টিকেলের মানে পার্টিকেলের থেকেও কমাতে পারি আর কি। ঠিক আছে, সুতরাং এবার যখনই এন এপসাইলন ম্যাক্সটা কমে যাবে এন এর থেকেও, তখনই এক্সট্রা পার্টিকেলের সৃষ্টি হবে। এই এক্সট্রা পার্টিকেলগুলো কোথায় যাবে? তাদের একটাই মাত্র যাওয়ার জায়গা, সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, যেখানে আবার কোনো রকম লিমিটেশনও নেই। লিমিটেশন নেই, এন নট ইজ ইকুয়াল টু জেড বাই 1 মাইনাস জেড। সুতরাং যত যত ইচ্ছা পার্টিকেল ঢুকিয়ে দাও, কেননা জেড ইকুয়াল টু 1 মানে এন নট বিকামস ভেরি ভেরি লার্জ। তাহলে অতএব যত ইচ্ছা এন এপসাইলন ম্যাক্সটাকে কমাও, ততই বেশি বেশি এক্সেস পার্টিকেল তৈরি হবে। প্রথমে হয়তো এরা উপরেই বসেছিল, কিন্তু যখন আমি টি বা ভি কে কমিয়ে টিসি বা ভিসি, একটা সার্টেন ক্রিটিক্যাল পয়েন্ট নিশ্চয়ই আছে, তার নিচে যেই আমি চলে গেলাম, অমনি এন এপসাইলন ম্যাক্সের কোয়ান্টিটিটা আমি এন এর থেকে যেই কমিয়ে দিলাম, অমনি দেখা গেল হয়তো এখানে এখন কটা দেখাচ্ছে, আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কিন্তু এন এপসাইলন ম্যাক্সটা আমি হয়তো এমনভাবে কন্ট্রোল করলাম যাতে এন এপসাইলন ম্যাক্স হয়ে গেল 6। তাহলে 1 2 3 4 5 6, হ্যাঁ হয়তো, তার মানে এই কটা পার্টিকেলের বেশি এক্সাইটেড স্টেটে থাকতে পারে না। তাহলে এই যে বাকি পার্টিকেলগুলো, সেগুলো তাহলে কি গতি হবে? এরা সকলেই সোজাসুজি গ্রাউন্ড স্টেটে যেতে বাধ্য হবে। এই যে একটা ব্যাপার, মানে পার্টিকেলগুলো সবাই গ্রাউন্ড স্টেটে যেতে বাধ্য হচ্ছে, এটা হচ্ছে একটা স্পেশাল ফেজ অফ দ্য ম্যাটার হুইচ ইজ কল্ড বোস আইনস্টাইন কন্ডেনসেট
বা বোস-আইনস্টাইন কন্ডেনসেশন, এটা কিন্তু একটা কমপ্লিটলি মানে এটা একটা ফেজ ট্রানজিশন, এবং তাহলে তার একটা নির্দিষ্ট ক্রিটিক্যাল টেম্পারেচার বা ক্রিটিক্যাল ভলিউম থাকবে, যে কোনো একটা। আমি যদি টেম্পারেচার ফিক্স রেখে ভলিউমকে চেঞ্জ করি, তাহলে একটা ক্রিটিক্যাল ভলিউমের নিচে গেলে এই ট্রানজিশনটা ঘটবে, বা আমি যদি ভলিউমকে ফিক্সড রাখি তাহলে টেম্পারেচার কমাতে থাকলে একটা নির্দিষ্ট ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে গেলে এই ফেজ ট্রানজিশনটা ঘটবে। এবং in this phase transition suddenly there is condensation. কন্ডেনসেশনটা কোথায় হচ্ছে? কন্ডেনসেশন ইন মোমেন্টাম স্পেস। এরা সবাই চলে আসছে জিরো মোমেন্টামে এবং জিরো এনার্জি, অর্থাৎ নিজের মানে অসিলেটরি এনার্জিটা বেসিক্যালি নেই। আচ্ছা, তাহলে এবার নেক্সট বিষয় হলো যে হাউ টু ডিটারমাইন টিসি অ্যান্ড ভিসি। কন্ডিশনটা খুবই ক্লিয়ার এবং তোরা হয়তো এতক্ষণে বুঝতে পেরেও গেছিস যে কি করে বার করতে হবে টিসি অ্যান্ড ভিসি। তো আমার n ইকুয়াল টু ছিল n এপসাইলন প্লাস n নট। n এপসাইলন হচ্ছে v বাই ল্যামডা কিউব g 3/2 প্লাস z বাই 1 মাইনাস z। তাহলে n এপসাইলন ম্যাক্স সেটা হচ্ছে v বাই ল্যামডা কিউব g 3/2 মাঝখানে 1, অর্থাৎ জিটা রাইম্যান ফাংশন 3/2। ঠিক আছে, ভাগ্যে সেটা 3/2 is greater than 1, so জিটা রাইম্যান ফাংশন সিরিজ কনভার্জেস হলো। তাহলে মোদ্দা কথা হলো n এপসাইলন ম্যাক্স হচ্ছে v বাই ল্যামডা কিউব জিটা 3/2। তাহলে v এর মধ্যে ভিটা তো v, আর ল্যামডা কিউবের মধ্যে আছে টেম্পারেচার। আমাদের ল্যামডার এক্সপ্রেশন হচ্ছে h বাই রুট ওভার 2 পাই m kt। আচ্ছা, এখানে দুটো ভাবে আমরা we can approach the critical point in two ways। দুভাবে আমরা ক্রিটিক্যাল পয়েন্টটাকে অ্যাপ্রোচ করতে পারি। একটা হলো আমরা টেম্পারেচারটিকে ফিক্সড রাখতে পারি, রেখে ভলিউমটাকে কমাতে পারি। হ্যাঁ, কমিয়ে কমিয়ে ক্রিটিক্যাল ভলিউমটা হবে ভিসি, ভি ইকুয়াল টু ভিসি। তাহলে ধরা যাক ভি ইকুয়াল টু ভিসিতে, মানে তার মানে বেসিক্যালি টি ফিক্সড আর এনটা ফিক্সড, এবং ভি ইকুয়াল টু ভিসিতে গিয়ে এই মানে ফেজ ট্রানজিশনটা হচ্ছে। সো দ্যাট মিনস এন যদি টোটাল নাম্বার অফ পার্টিকেলস হয়, তাহলে অ্যাট মানে এই কন্ডিশন এন ইজ ইকুয়াল টু, মানে যখন এন উইল বি ইকুয়াল টু n epsilon max at v equal to vc and t fixed, অর্থাৎ n equal to হবে
ভিসি বাই ল্যামডা কিউব। ল্যামডা কিউবের মধ্যে তো ভলিউমের কোনো পার্ট নেই, তাই ল্যামডাকে আমরা ল্যামডাই লিখতে পারি। জিটা রাইম্যান ফাংশন 3/2। তাহলে ক্রিটিক্যাল ভলিউম ভিসি is given by n lambda cube divided by zeta Riemann function of 3/2. ওকে, তাহলে কোনো একটা সিস্টেমের তোকে যদি নাম্বার অফ পার্টিকেল এবং টেম্পারেচার ফিক্সড থাকে, বলে দেওয়া থাকে, তাহলে এই ফর্মুলা থেকে তুই সেই ক্রিটিক্যাল ভলিউমটা বার করতে পারবি যেইটার নিচে গেলে, ঠিক আছে, ভি লেস দ্যান ভিসি, যেটা নিচে গেলে বোস-আইনস্টাইন কন্ডেনসেশন ঘটে। This is the expression for critical volume. ওকে, আচ্ছা, এবার হচ্ছে যে ভলিউম ফিক্সড রেখে পড়তে গেলে ব্যাপারটা কিরকম হবে। তাহলে যদি এরকম হয় যে এন ফিক্সড আর ভলিউম অলসো ফিক্সড, আমরা টেম্পারেচার চেঞ্জ করছি, করতে করতে টি ইকুয়াল টু টিসি তে ফেজ ট্রানজিশনটা ঘটলো। সো দ্যাট মিনস এন is equal to n epsilon max, যেখানে t equal to tc আর ভলিউম ফিক্সড। v by বেসিক্যালি t equal to tc মানে ল্যামডা equal to ল্যামডা c, এটা আমরা লিখতে পারি। যেটা থ্রি বাই টু lambda is h by root over 2 pi mkt। তো this becomes v 2 pi mk tc whole to the power 3/2 আর নিচে হবে h cube যেটা 3/2 or critical temperature, it is given by n by v অর্থাৎ particle concentration multiplied by h cube 2 pi mk whole to the power 3/2 zeta of 3/2। এবার এই গোটা জিনিসটার 2/3। এটা একটু বাজে লাগছে দেখতে, একটা কাজ করি, এটাকে এরকম ভাবে লিখি যে tc to the power 3/2 is equal to this by v h cube 2 pi mk power 3/2। ঠিক আছে, এইভাবে লেখা যেতে পারে, বা যাই হোক সেটা যে যেমন খুশি লিখতে পারে, কিন্তু মানে কন্ডিশনটা এটা। ওকে, আর এটাকে এখান থেকে আমরা এটাও দেখতে পাচ্ছি যে
n epsilon max is proportional to v tc v হ্যাঁ n epsilon max তো তাই n epsilon max is proportional to v tc to the power 3/2 ঠিক আছে আর যদি আমি এটাকে টিসি না করি মানে জাস্ট টি রাখি তাহলে ব্যাপারটা এরকম যে n is proportional to v t to the power 3/2 ঠিক আছে so this is how we know that at what temperature this phase transition in particular takes place যাই হোক তাহলে মোদ্দা কথা মানে ডিপেন্ডেন্সটা হলো টেম্পারেচারের সঙ্গে ডিপেন্ডেন্স হচ্ছে টি টু দা পাওয়ার 3/2 আর ভলিউমের সঙ্গে ডিপেন্ডেন্স হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল এই হচ্ছে মূল বিষয় আচ্ছা এবার গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ পার্টিকেলস তার মানে হচ্ছে যে ওই রকম ভাবে জিনিসটা ভ্যারি করছে n epsilon max it varies as v t to the power 3/2 তো সেই অনুযায়ী জিনিসটা চেঞ্জ হচ্ছে এবং এক্সেস পার্টিকেল গুলো সব চলে যাচ্ছে গ্রাউন্ড স্টেটের যে পপুলেশন n naught it is z by 1 minus z or z টাকে যদি n naught এর টার্মে লিখি আর কি 1 minus z by z is 1 by n naught or 1 by z is 1 by n naught plus 1 hence z is n naught by n naught plus 1 ঠিক আছে এখন যেহেতু বোস-আইনস্টাইন কনডেনসেশনে গ্রাউন্ড স্টেটের পার্টিকেলটা লার্জ নাম্বার অফ পার্টিকেলস ক্যান বি প্রেজেন্ট দেয়ার এবং এক্সেস পার্টিকেলগুলো যেহেতু সবাই গ্রাউন্ড স্টেটে যাচ্ছে তাহলে অবভিয়াসলি n নটটা তো একের থেকে অনেক বড় বটে তো এই আর কি মানে z তাহলে z বেসিক্যালি ভ্যারিজ অ্যাজ n naught by n naught plus 1 which is almost equal to 1 আচ্ছা তাহলে ফাইনালি ব্যাপারটা এরকম দাঁড়ালো ইন শর্ট total number of particles divided into this and this তাহলে fraction of particles in excited states and fraction of particle in the ground state sum total is 1 now for large particles মানে large number of particles n epsilon by n is 1 and n naught by n is 0 for z less than 1 মানে গ্রাউন্ড স্টেটে তো নেগলিজিবল মানে কম্পেয়ার টু n epsilon আর কি মানে নর্মাল সিচুয়েশনে এক্সাইটেড স্টেটের সংখ্যা তো প্রচুর বেশি তো নর্মাল সিচুয়েশনে কিন্তু n epsilonটা n naught এর থেকে অনেক বেশি ঠিক আছে মানে এটা অবশ্য z by 1 minus z এই ব্যাপারটাকে লক্ষ্য করলেও বোঝা যায় তো যখন z less than 1 তখন n epsilonএর n epsilonটা টোটাল মানে টোটাল সমস্ত এক্সাইটেড স্টেট মিলিয়ে যতগুলো পার্টিকেল আছে তাদের ক্ষেত্রে বলছি এবং যখন টোটাল নাম্বার অফ পার্টিকেলটাও যখন খুবই লার্জ তখন n naught by n এই ফ্র্যাকশনটা ইট ইজ ভেরি স্মল আর কি কারণ একটা লার্জ নাম্বার দিয়ে আমি ভাগ করছি এটাকে হ্যাঁ তো n naught by n is almost 0 যখন z less than 1 কিন্তু যখনই আমি z equal to 1 এ চলে যাচ্ছি তখনই কিন্তু n epsilon উপর একটা বার পড়ে যাচ্ছে তাহলে পুরোটাই কিন্তু ফুগাসিটির উপর ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি ফুগাসিটি যখন 1 তখন n epsilon একটা মাথায় একটা ম্যাক্সিমাম লিমিট পড়ে গেল
এবং তখন n epsilon max by n plus n naught by n এই টোটালটা is equal to 1. এক সেকেন্ড দাঁড়াও তো প্রীতম দা, সেমন ইলেকটিভ কালকে আছে। হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ প্রীতম দা বলছে আমি আপনাকে তাহলে 8টার পরে ফোন করবো। আমি ক্লাসে আছি, আমাকে না কলেজের অনেকেই ফোন করছে, আমি ভাবলাম কিছু একটা কি সিরিয়াস ব্যাপার হয়েছে, তাই ধরে নিলাম আপনারটা। হ্যাঁ আমি 8টার পরে ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো কোথায় ছিলাম? হ্যাঁ তো এই টোটালটা তো ওয়ানই। এবার যখন জেড লেস দ্যান ওয়ান তখন এই ব্যাপারটা একাই সবটাই পোর্শন নিয়ে নেয় এবং এখানে এন দিয়ে ভাগ করছি, এন গোস টু ইনফিনিটি, তাহলে এই ব্যাপারটা বেসিক্যালি খুবই ছোট, ক্লোজ টু জিরো। আর যখন জেড ইকুয়াল টু ওয়ান তখন এন এপসাইলনের মাথায় একটা ক্যাপ পড়ে যাচ্ছে, ফলে এই টোটালটা তখন ওয়ান হচ্ছে। ওকে, আচ্ছা এবার আমরা পরে করবো। আচ্ছা এবার এটাকে একটু গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করি, আগে ফ্র্যাকশনটাকে লিখে নিই অ্যাজ এ ফাংশন অফ টি, মানে গ্রাফটা হবে টি along x axis it is t by tc, আর along y axis ওই ফ্র্যাকশন অফ দ্য পার্টিকেলস, ঠিক আছে? এই দুটোকে আমরা প্লট করব, ফ্র্যাকশন অফ পার্টিকেলস। আচ্ছা তো তাহলে আগে ব্যাপারটা লিখে নিই, তাহলে ফ্র্যাকশন অফ পার্টিকেলস ইন দ্য এক্সাইটেড স্টেট ইট ইজ 1 যখন ক্রিটিক্যাল মানে ফেজ ট্রানজিশনটা হয়নি, এবং যখন ফেজ ট্রানজিশনটা হয়ে যাবে তখন এটা কি হবে? টি বাই টিসি হোল টু দ্য পাওয়ার 3/2। আমরা আগেই দেখেছিলাম যে এন এপসাইলন ম্যাক্স ইট ভ্যারিজ অ্যাজ টি টু দ্য পাওয়ার 3/2, ঠিক আছে? আর ফ্র্যাকশন অফ পার্টিকেলস প্রেজেন্ট ইন দ্য গ্রাউন্ড স্টেট, যখন একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, ফ্র্যাকশন অফ পার্টিকেলটা কিন্তু জিরো, এটা কখনোই নয় যে এন জিরোটা জিরো যখন টি গ্রেটার দেন টিসি, ঠিক আছে? কিন্তু ফ্র্যাকশন অফ পার্টিকেলটা জিরো হচ্ছে কারণ গ্রাউন্ড স্টেটে আর কতগুলোই বা পার্টিকেল থাকবে, সেটাকে আমি যখন একটা লার্জ নাম্বার অফ পার্টিকেল এন দিয়ে ভাগ করছি তখন ব্যাপারটা এরকমই হয়ে যাচ্ছে। হুম, সো ফ্র্যাকশন অফ পার্টিকেলস যখন টিসির উপরে তখন এন নটটা জিরো, মানে এন নট বাই এনটা জিরো, কিন্তু যখন টিসির নিচে তখন তাহলে কি হবে? টোটালটা তো ওয়ান, তাহলে ওয়ান মাইনাস টি বাই টিসি হোল টু দ্য পাওয়ার 3/2। ঠিক আছে, নাও ইফ উই প্লট, তাহলে এখানে প্রথমে এন নট বাই এনটাকে যদি আমি প্লট করি, তাহলে এন নট বাই এন টি লেস দেন টিসিতে একদম টি ইকুয়াল টু 0 কেলভিনে, তাহলে এন নট বাই এন উইল বি 1। একটা কাজ করা যাক, এটা একটা অন্য কালার দিয়ে দেখা,
t equal to 0 কেলভিনে n naught by n will be 1 এবং তারপর t যত বাড়বে তত তো জিনিসটা কমবে, কারণ এখানে তো মাইনাস সাইন আছে। কমতে কমতে যখন t equal to tc হবে তখন n naught by n is 0। ওকে, ফলে এই এটাকে এতটা স্টিপ করারও দরকার নেই অবশ্য, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, ঠিক আছে। দিস ইজ দ্য কার্ভ ফর n naught by n। আর n epsilon by n সেটা তাহলে কি হচ্ছে, আচ্ছা এটা তাহলে আমাদের টিসি ক্রিটিক্যাল টেম্পারেচার। ও এটা টিসি, এটা তো টি বাই টিসি প্লট করছি, সো এটা হচ্ছে 1। আচ্ছা, আর এক্সাইটেড স্টেটে যখন মানে এক্সাইটেড স্টেটের পার্টিকেলগুলোর ক্ষেত্রে টি লেস দেন টিসিতে টি বাই টিসি মানে এটা ভ্যারি করবে টি টু দ্য পাওয়ার 3/2, আর টি গ্রেটার দেন টিসিতে এটা 1 হয়ে যাবে, অর্থাৎ টি গ্রেটার দেন টিসিতে এরকম সোজাসুজি, আর টি লেস দেন টিসিতে ইট ভ্যারিজ অ্যাজ টি টু দ্য পাওয়ার 3/2, which goes like this। ঠিক আছে, কেন এটা এরকম হলো, কেন এরকম হলো না, সেটা আই লিভ অ্যাজ ইওর অ্যাসাইনমেন্ট। গ্রাফ প্লটিং নিয়ে আমি এর আগে কোনো একটা ক্লাসে সম্ভবত ডিসকাস করেছি, বা আমি ভিডিও পাঠিয়েছিলাম, আমি একটা দুটো ক্লাস নিয়েছিলাম, সেটার ভিডিও আমি পাঠিয়েছিলাম যে কি করে কোনো একটা গ্রাফ কোনো একটা ফাংশনকে প্লট করা যায়, বিভিন্ন রকম প্রসেস আছে। তো এই যে একটা ফাংশন যেটা ভ্যারিজ অ্যাজ টি টু দ্য পাওয়ার 3/2, মানে এখানে যেটা স্কোয়ার রুটের ব্যাপার আছে সেটাকে একটু মাথায় রাখতে হবে, সেটা মাথায় রেখে একটু ভাববি যে এটা কেন এরকম হলো, তাহলেই বুঝতে পারবি। ওকে, তাহলে দ্য ব্ল্যাক কার্ভ ইজ ফর n epsilon by n, আর এটা হচ্ছে এটা, তার মানে তাহলে এখানে দিস ইজ দ্য পয়েন্ট অফ ফেজ ট্রানজিশন, ঠিক আছে। আর এটা হচ্ছে বোস-আইনস্টাইন কনডেনসেশন রিজিয়ন। এইবার থার্মোডায়নামিক্স, স্টাডি অ্যাবাউট thermodynamic functions। প্রথমেই স্টার্টিং পয়েন্ট হচ্ছে q tvz equal to pv by kt, এবং সেইটা equal to v by lambda cube, g এটা ছিল 5/2, z minus log 1 minus z। এখান থেকে পাই প্রেসার is equal to vv তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, kt by lambda cube g 5/2 z minus kt by v ln 1 minus z। নাও এই যে টার্মটা, এটাকে ম্যাথমেটিক্যালি এবং ফিজিক্সের দিক থেকে দুভাবেই দেখানো যায় যে এই টার্মটা বেসিক্যালি গোস টু 0। কেন? প্রথমত এটা ম্যাথমেটিক্যালি ভাবি আমি, ও আচ্ছা, বেসিক্যালি it goes to 0 at thermodynamic limit। ঠিক আছে, কিরকম?
থার্মোডাইনামিক লিমিট বলতে বোঝায় লার্জ নাম্বার অফ পার্টিকেলস বা লার্জ সিস্টেম। সো when n tends to infinity, এই কন্ডিশনে যদি z less than 1 হয়, ঠিক আছে, z equal to 1 হলে তো ব্যাপারটা ব্লো আপ করছে। z equal to 1 হলে log of 1 minus z মানে ওটার কোনো ইয়ে নেই, মানে ওটা একদম ইনফিনিটি হয়ে যাচ্ছে, তখন সেটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। কিন্তু থার্মোডাইনামিক লিমিটে অর্থাৎ লার্জ সিস্টেম হলে, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি, লার্জ সিস্টেম বলতে ভলিউমও ইনফিনিটি, মানে ভলিউম ভেরি লার্জ। এই অবস্থায় যদি z লেস দ্যান 1 হয় তাহলে তো ln 1 মাইনাস z এটা একটা ফাইনাইট কোয়ান্টিটি, কিন্তু এটাকে আমি ভাগ করছি বা গুণ করছি 1/v দিয়ে, therefore the second term goes to 0. ওকে, কিন্তু এবার এখানে তো একটা আর কি সমস্যা, যে কিন্তু যদি if z equal to 1 হয় তাহলে তো ব্যাপারটা ব্লো আপ করে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটাও কোনো সমস্যা নয়। এটা ব্লো আপ করবে না এই কারণে, এটা তো গ্রাউন্ড স্টেট অর্থাৎ মোমেন্টাম জিরো, এনার্জি জিরো। এনার্জি এবং মোমেন্টাম দুটোই যদি জিরো হয়, একটা পার্টিকেল যদি স্থির অবস্থায় থাকে তাহলে দ্যাট ডাজ নট contribute to the pressure because it does not move. If it does not move, it is not contributing to the pressure. ঠিক আছে, তাহলে বাঁচা গেল, সেকেন্ড টার্মটা উড়ে গেল, ভালোই। সো দেন pressure now becomes simpler, kT by lambda cube g 5/2z t greater than tc, এবং it is kT by it is kT by lambda cube g 5/2 1 বা zeta Riemann 5/2 for t less than tc. This is the pressure of Bose gas. এবং দেখা যাচ্ছে এটা পুরোটাই টেম্পারেচারের খেলা হয়ে গেছে এখন, ঠিক আছে। প্রেশার, নো ডিপেন্ডেন্স অফ প্রেশার অন ভলিউম অ্যান্ড এন, এইটার ক্ষেত্রে, ঠিক আছে। এটার ক্ষেত্রে কিন্তু না, কারণ এখানে জেড আছে। ওকে, ফুগাসিটি থাকলেই তার সঙ্গে সঙ্গে ল্যাস ধরে ধরে অনেকেই ঢুকে যাবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটু এটাও বলা উচিত যে ফুগাসিটির সঙ্গে যে আদৌ ভলিউম ব্যাপারটার, এগুলোর যে একটা সম্পর্ক আছে, সেই ব্যাপারটা মনে হচ্ছে একটুখানি বললে ভালো হয়। ফুগাসিটি আচ্ছা, নাম্বার অফ পার্টিকেল, সেটার এক্সপ্রেশনটা আমাদের কি ছিল? v by lambda cube g 3/2z plus
n naught, ঠিক আছে, or n lambda cube by v is g 3/2 z plus n naught lambda cube by v. Let us introduce, but let us define a variable x which is equal to n lambda cube by v. ঠিক আছে, এবার if z is equal to 1, ও আচ্ছা, if z is equal to 1 নয়, মানে ফুগাসিটির সলিউশন বা ফুগাসিটির এক্সপ্রেশন কিরকম হবে অ্যাজ এ ফাংশন অফ ভলিউম বা অ্যাজ এ ফাংশন অফ নাম্বার অফ পার্টিকেলস, সেইটা বোঝার জন্য তো এখানে আমরা একটা ইকুয়েশন পেয়েছি, এটা কিছুটা নাম দিচ্ছি ইকুয়েশন 1। এইবার আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করলাম x ইকুয়াল টু n lambda cube by v, অর্থাৎ নাও আওয়ার ইকুয়েশন ইজ x equal to g 3/2 z plus n naught lambda cube by v, ঠিক আছে। এইবার what is the based on this আর কি, what is the value of fugacity z, z এর ভ্যালু 1 হবে যখন আমরা বোস-আইনস্টাইন কনডেনসেশন লিমিটে আছি, মানে যখন আমার ফেজ ট্রানজিশনটা ঘটে গেছে। তো ফেজ ট্রানজিশনটা কখন ঘটে গেছে, যখন x is greater than or equal to আর কি জিটা 3/2, ঠিক আছে। মানে z equal to 1 মানে x equal to তো এটা, এবার z equal to 1 তার মানে g 3/2 z এটা 1 হয়ে গেছে, মানে এটা জিটা 3/2 হয়ে গেছে। তাহলে x টা যখন জিটা 3/2 থেকে বেশি হয়ে গেছে তখন তো কনডেনসেশন লিমিটে আছে, তখন আমার ফুগাসিটির ভ্যালুটা 1। কিন্তু যখন x টা জিটা 3/2 থেকে ছোট, তখন value of z is given by solution of x equal to g 3/2 z। কেন? কেননা এই সময় n naught এর ভ্যালুটা তো কম, n naught এর ভ্যালুটা তাই নেগলিজিবল, তাই n naught টাকে আমি নেগলেক্ট করছি। ঠিক আছে, গল্পটা বুঝতে পারলি? n lambda cube by v equal to এটা আমরা পেলাম। এবার এটাকে আমরা x হিসাবে ডিফাইন করলাম, তাহলে x equal to g 3/2 z plus n naught lambda cube by v হলো। এবার যখন x এর ভ্যালুটা জিটা 3/2 তার নির্দিষ্ট ভ্যালু আছে কিছু একটা সামথিং, তো 2 পয়েন্ট সামথিং মনে হয়, তো যখন x এর ভ্যালুটা তার থেকে বড় হবে তখন অবভিয়াসলি আমরা ক্রিটিক্যাল লিমিটের থেকে উপরে আছি, কারণ তখনই তো g 3/2 z টা জিটা 3/2 হয়। তাহলে যখন x এর ভ্যালুটা এর থেকে বেশি আছে তখন ফুগাসিটির ভ্যালু 1, এবং তখন কিন্তু এটা আদৌ n বা v এর উপর ডিপেন্ড করছে না, দেয়ার ইজ নো ডিপেন্ডেন্স, যেটা আমি একটু আগে এখানটাতে বললাম যে প্রেসার ফর আ বোস-আইনস্টাইন কনডেনসেশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম অ্যান্ড n। কিন্তু যখন এটা নিচে আছে অর্থাৎ কনডেনসেশনটা হয়নি, তখন n নটটা নেগলিজিবল, এবং তখন z এর ভ্যালুটা আমরা কিভাবে পাচ্ছি না, ইট উইল বি আ সলিউশন অফ x ইকুয়াল টু g 3/2 z। এটা কি ধরনের সলিউশন? g 3/2 z এর একটা সিরিজ আছে, যেটা আমরা আগের ক্লাসে g and z এই ফাংশনগুলোকে যখন অ্যানালিসিস করেছিলাম তখন আমরা g and z এটার একটা ভিরিয়াল এক্সপ্রেশন পেয়েছিলাম, z to the power k by k to the power n,
তাহলে following this g 3/2 z is z plus z square by 2 to the power 3/2 z cube by 3 to the power 3/2 এরকম রকম করে চলছে। সো তাহলে যখন x যেটা 3/2 থেকে ছোট হবে তখন ফুগাসিটির ভ্যালুটা কি হবে? ইট উইল বি সলিউশন অফ দিস ইকুয়েশন। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেয়ার ইজ আ ডিপেন্ডেন্স অফ ফুগাসিটি অন পার্টিকেল নাম্বার অ্যান্ড ভলিউম। এমনিতেও আমরা আগেও এটা জানতাম যে ফুগাসিটি ডিপেন্ড করে টোটাল নাম্বার অফ পার্টিকেলের উপর। তো এই হচ্ছে সেই রিলেশন, দিস ইজ দ্য রিলেশন that defines the dependence of z on n and v। ঠিক আছে, এবার তুই এটাকে তোর খুশি মতন মানে বিভিন্ন রকম অ্যাপ্রক্সিমেশনে সলভ করতে পারিস। এর আগেই আমরা একবার দেখেছিলাম এই ধরনেরই একটা সলিউশন যেখানে প্রথমে জিরোথ অর্ডার মানে ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন করা হলো, তারপর সেটার উপর আরেকটু বেটার ইমপ্রুভমেন্ট হলো ওই ফার্মি এনার্জির ওই জায়গাটাতে। হ্যাঁ, তো এটাকেও নানান রকম ভাবে সলভ করা যাবে। আমরা যদি একদম ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন নিই তাহলে আমরা লিখব z is approximately equal to x is n lambda cube by v। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন। কেউ যদি আরেকটু হায়ার অর্ডার নিতে চায় তাহলে সে আরেকটু কষ্ট করতে পারে, মানে যেই ক্যালকুলেশনে যতটুকু আমার নেওয়ার দরকার আমি সেটাতে ততটুকুই নেব। হ্যাঁ, তো হায়ার অর্ডার মানে হচ্ছে জাস্ট z প্লাস z স্কোয়ার বাই 2 to the power 3/2 ইকুয়াল টু n ল্যামডা কিউব বাই v। এটাকে সলভ করলে আবার z এর আরেকটা অন্যরকম এক্সপ্রেশন পাওয়া যাবে। তো থিংস গো লাইক দিস। ওকে, যাই হোক, তো মোদ্দা কথাটা হচ্ছে এটাই যে বোস-আইনস্টাইন কনডেনসেটের ক্ষেত্রে প্রেশার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম অ্যান্ড নাম্বার অফ পার্টিকেলস। এবার আচ্ছা, তাহলে আমরা প্রেশারটা পেয়েছি at t less than tc, প্রেশারটা পেয়েছি kT by lambda cube zeta 5/2। এবার আগে আমরা ক্রিটিক্যাল ভলিউমের একটা এক্সপ্রেশন পেয়েছিলাম ভিসি। ভিসি ইকুয়াল টু ছিল n lambda cube by zeta 3/2। ওকে, এবার এই দুটোকে আমি যদি আর কি কম্বাইন করি, মানে কম্বাইন করা মানে এটাকে একটু ভেঙে লিখতে হবে, তার জন্য কে টি আর ল্যামডা কিউব মানে হচ্ছে নিচে এইচ কিউব, উপরে হবে 2 পাই এম কে টি হোল টু দা পাওয়ার 3/2 জিটা 5/2। ভিসির ক্ষেত্রে হচ্ছে n বাই জিটা 3/2
ল্যামডা কিউব হচ্ছে এইটা। এই দুটোর থেকে যদি টেম্পারেচারকে ক্যান্সেল আউট করা হয়, কারণ দেখা যাচ্ছে যে এখানে টেম্পারেচার ছাড়া আর কোনো ভেরিয়েবল নেই রাইট হ্যান্ড সাইডে, ঠিক আছে, বাকি সবই কিন্তু কিছু না কিছু, মানে বাকি সবই কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। মানে নাম্বার অফ পার্টিকেল তো কনস্ট্যান্ট, প্রথম থেকেই নাম্বার অফ পার্টিকেলটা কনস্ট্যান্টই আছে, বিকজ ইট ইজ নট আ অ্যাকচুয়ালি ইট ইজ নট আ থার্মোডাইনামিক ভেরিয়েবল। হ্যাঁ, আমরা যদি সিস্টেমে পার্টিকেল অ্যাড করি দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, কিন্তু আমি যদি একটা নির্দিষ্ট অবজেক্ট নিয়ে কাজ করি তখন তো আমি থার্মোডাইনামিক ভেরিয়েবল চেঞ্জ যাকে করবো সেটা হলো প্রেশার, ভলিউম, টেম্পারেচার। তো রাইট হ্যান্ড সাইডে নাম্বার অফ পার্টিকেলটা বাদ দিলে আর একটাই ভেরিয়েবল থাকে, সেটা হচ্ছে টেম্পারেচার। তাহলে এই দুটো থেকে যদি টেম্পারেচারটাকে ক্যান্সেল আউট করা হয়, প্রেশারটা অ্যাকচুয়ালি it varies as t to the power 1 plus 5/2 5, আর critical volume it varies as t to the power -3/2, ঠিক আছে, or Vc to the power 5/3 will vary as t to the power -5/2. Clear? Now 1 2 1 আর 2 কে যদি মাল্টিপ্লাই করি তাহলে PVC to the power 5/3, t to the power 5/2, t to the power -5/2, so there is no temperature variation, it is a constant. তাহলে in the Bose-Einstein condensation state, the PV diagram will be given by PV to the power 5/3. ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি PV না, মানে PVC to the power 5/3, মানে তার মানে হচ্ছে ক্রিটিক্যাল ভলিউমটা প্রেসারের সঙ্গে এইভাবে ভ্যারি করবে। তাহলে কোন ভলিউমে গিয়ে বোস-আইনস্টাইন কনডেনসেশনটা হবে সেটা প্রেসারের উপর ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু দিস রিলেশন, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি হলো, কি কি ইনফরমেশন পাওয়া গেল? ইন দা Bose-Einstein condensation stage, pressure is constant in the sense it is independent of V and N, 1 নম্বর। 2 নম্বর পাওয়া গেল প্রেসারের সঙ্গে ক্রিটিক্যাল ভলিউমের ডিপেন্ডেন্সটা এই ধরনের। আর 3 নম্বর হচ্ছে যে অ্যাবাভ দ্য ক্রিটিক্যাল রিজিয়ন, সেখানে বোস-আইনস্টাইন গ্যাসটা একটা আইডিয়াল গ্যাসের মতোই বিহেভ করবে অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এইরকম হবে when Bose gas is above critical point. তাহলে গ্রাফিক্যালি তাহলে ব্যাপারটা পিভি ডায়াগ্রাম আর কি, বোস-আইনস্টাইন কনডেনসেশন ইন পিভি ডায়াগ্রাম। এর আগেরটা ছিল বোস-আইনস্টাইন কনডেনসেশন ইন, কোথায় ছিল সেটা, Bose-Einstein condensation in NT ডায়াগ্রাম, ঠিক আছে, N ভার্সেস T। তো
এবার থার্মোডাইনামিক্সটা একটু এগিয়েছি, সো উই ক্যান স্কেচ দ্য Bose-Einstein কনডেনসেশন ইন পিভি স্পেস বা পিভি ডায়াগ্রাম। সেটা হচ্ছে প্রথমত PVC to the power 5/3 constant। এই কার্ভটা আগে আঁকি। It will look something like this. এরকম। এটা কোন কার্ভটা দিচ্ছে? এইটা দিচ্ছে। তার মানে এটা একটা বাউন্ডারি দিচ্ছে, যেটার থেকে ভলিউমটা এটার বাইরে গেলে বোস গ্যাসটা নর্মাল গ্যাস হিসেবে কাজ করবে। ঠিক আছে, নর্মাল গ্যাস অর্থাৎ পিভি ইকুয়াল টু, ও আচ্ছা এক মিনিট, এটা আমি ক্লাসিক্যাল লিমিটটা একবারে বলে দিচ্ছি, এটা ভুল বলছি। প্রেশারের জায়গাটা কোথায় ছিল? প্রেশার, সরি সরি, এটা হবে না, এটা হবে না, এটা এইটা হবে KT by lambda cube G 5/2 Z। আর পিভি ইকুয়াল টু এনকেটি হবে, সেটা ক্লাসিক্যাল লিমিটে হবে, সেটা মানে আরো ডান দিকে গিয়ে হবে, কিন্তু এখানে না। আচ্ছা, তো এটা হচ্ছে একটা বাউন্ডারি দিচ্ছে, যে বাউন্ডারির ডান দিকে নর্মাল, কেননা ডান দিকে হচ্ছে আমাদের ভি গ্রেটার দ্যান ভিসি হচ্ছে, কেননা ফর এ গিভেন প্রেশার, ধরো এটা একটা পার্টিকুলার প্রেশার, সেই পার্টিকুলার প্রেশারের জন্য ক্রিটিক্যাল ভলিউমটা এই কার্ভের উপরে আছে, কারণ এটা PVC টু দ্য পাওয়ার 5/3 সেই কার্ভ। এই কার্ভের ডান দিকে নর্মাল রিজিয়ন যখন ভি গ্রেটার দ্যান ভিসি, আর বাঁদিকে হচ্ছে Bose-Einstein কনডেনসেশন রিজিয়ন। তাহলে এই রিজিয়নটাতে প্রেশার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম, তাহলে এটা একটা স্ট্রেট লাইন। যখন ডান দিকে চলে যাবে তখন প্রেশার ইজ গিভেন বাই KT by lambda cube G 5/2 Z, which looks like this। এটা বেশি হয়ে গেল, this looks like this। ঠিক আছে, এটা কিরকম ভাবে প্লট করতে হবে বুঝতেই পারছি, সেই একই রকম G5, মানে প্লট না, মানে কিভাবে এই প্লটটা, হ্যাঁ ওটাই, মানে এই প্লটটা আমরা কিভাবে পাচ্ছি, G 5/2 Z কে আমরা সিরিজে লিখছি Z স্কোয়ার বাই 2 টু দ্য পাওয়ার 5/2 Z কিউব বাই 3 টু দ্য পাওয়ার 5/2, এরকম ভাবে পাচ্ছি। আর লেফট হ্যান্ড সাইডে প্রেশার, তো সেভাবেই আমি ব্যাপারটাকে পাচ্ছি আর কি। আর ফুগাসিটি জেড এর এক্সপ্রেশন কোথা থেকে পাচ্ছি, এইটার সলিউশন থেকে। এটাকে সলভ করে আমি জেড এর ভ্যালু পাচ্ছি, সেই ভ্যালুটাকে আমি ওইখানে পুট করলে এই প্লটটা পাচ্ছি। প্লটটা পাওয়াটা খুব একটা সহজ নয়, এই ধরনের ইকুয়েশনগুলো সলভ করে তবে পাওয়া যায়। আর হ্যাঁ, তো এই ব্যাপার, যেমন এটা একটা পার্টিকুলার প্রেশার, আবার আরেকটা পার্টিকুলার প্রেশার হতে পারে এটা, তখন ক্রিটিক্যাল ভলিউম, যেহেতু প্রেশারটা কমে গেল, যদি প্রেশারটা কম থাকে তাহলে ক্রিটিক্যাল ভলিউমটা বেড়ে যাবে। লো প্রেশারে আরেকটু বেশি ক্রিটিক্যাল ভলিউম হলে তবে সেটা নর্মালে কনভার্ট করা হয়, মানে কনভার্ট হয়, মানে আমি যদি কোনো একটা Bose-Einstein কনডেনসেট হাতে পাই এবং সেটাকে নর্মাল গ্যাসে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে মানে টেম্পারেচার ফিক্সড রাখলে আমার একটা উপায় হলো ভলিউমটা বাড়ানো, কিন্তু ভলিউমটা বাড়াতে বাড়াতে কতটা বাড়াতে হবে সেইটা ডিপেন্ড করবে প্রেশারের উপর। প্রেশার যত কম হবে তত আমাকে ভলিউমটা বেশি বেশি করে বাড়াতে হবে, সো দ্যাট আই ক্যান কনভার্ট দ্য কনডেনসেট ইনটু আ নর্মাল গ্যাস। তাহলে পি কমলো বলে ভিসিটা বেড়ে গেল, এবং সেই ভিসিকে ক্রস করলে আবার এই জিনিসটাকে ফলো করে ব্যাপারটা এরকম ভাবে চলবে। এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম অফ Bose-Einstein কনডেনসেশন ফেজ ট্রানজিশন। এটার সঙ্গে জাস্ট ফর দ্য পারপাস অফ কম্প্যারিজন এই ধরনের আরেকটা জিনিস যেটা তোরা আগে পড়েছিলি, সেটা হচ্ছে লিকুইড ভেপার ফেজ ট্রানজিশন, এবং সেটার পিভি ডায়াগ্রাম দেখতে এরকম ছিল।
ক্রিটিক্যাল রিজিয়ন, ভ্যান ডার ওয়ালস গ্যাস। ঠিক আছে, এই গ্রাফটা হচ্ছে P প্লাস A বাই V স্কোয়ার V মাইনাস P ইকুয়াল টু KT, এবং তারপর এই করতে করতে ক্রিটিক্যাল পয়েন্টে এসে এরকম একটা ব্যাপার, ক্রিটিক্যাল পয়েন্ট অর্থাৎ ফর দিস পার্টিকুলার কার্ভ T ইজ ইকুয়াল টু TC। এর নিচে যখন যাচ্ছি তখন ব্যাপারটা ডিউরিং ফেজ ট্রানজিশন, প্রেশার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম। এটা অবশ্য ডিউরিংটা, এটার সঙ্গে এটার কিন্তু কোনো মিল নেই, এটা তো একটা ফেজে কনস্ট্যান্ট, এখানে কিন্তু তা না। লিকুইড ফেজেও এভাবে ভ্যারি হচ্ছে, গ্যাসিয়াস ফেজে সামান্য আলাদাভাবে ভ্যারি হচ্ছে, মধ্যবর্তী রিজিয়নে ফ্ল্যাট থাকছে। তাহলে এটা ছিল LV, লিকুইড ভেপার রিজিয়ন। তো এটা ছিল PV ডায়াগ্রাম অফ লিকুইড ভেপার ফেজ ট্রানজিশন, আর এটা হচ্ছে PV ডায়াগ্রাম অফ বোস-আইনস্টাইন কন্ডেনসেট ফেজ ট্রানজিশন। Okay, and now in the classical limit, অর্থাৎ small z P equal to তো KT by lambda cube G5/2, তো small z এর তো G5/2 is approximately equal to Z. Also, number of particles is V by lambda cube G3/2 Z, যেটা ক্লাসিক্যাল লিমিটে V by lambda cube Z, সুতরাং ক্লাসিক্যাল লিমিটে PV equal to NKT in the classical limit. আদারওয়াইজ সেই আগের বারের মতোই, আদারওয়াইজ ইট ইজ PV equal to NKT, প্রেসারের ক্ষেত্রে G5/2Z divided by, না তাই কি আসছে, এটা ক্লাসিক্যাল লিমিট। আর জেনারেল কন্ডিশনে, ইন জেনারেল P by N lambda cube কেটে যাচ্ছে, KT by V, হ্যাঁ ঠিকই লিখছিলাম, G5/2 by G3/2, বা PV equal to NKT G5/2 by G3/2। তবে ফার্মির ক্ষেত্রেও এইরকমই ইকুয়েশন পেয়েছিলাম। এখানে আবার একবার রিপিট করি যে ব্যাপারটা কিন্তু এতটাও আর কি সিম্পল ব্যাপার নয়। ফার্মি ডিরাকের ক্ষেত্রে তো কোনো ফেজ ট্রানজিশনের ব্যাপার হচ্ছিল না, কিন্তু বোস-আইনস্টাইনের ক্ষেত্রে কিন্তু ফেজ ট্রানজিশন আছে। এই যে বললাম ইন জেনারেল, এটা কিন্তু অফকোর্স when z is less than 1, মানে যখন কন্ডেনসেশনটা হয়নি। যখন কন্ডেনসেশন হয়ে গেল তখন তো পুরো পিকচার চেঞ্জ, তখন প্রেশার কিন্তু কনস্ট্যান্ট, তখন কিন্তু বিষয়টা আলাদা। ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, মানে কন্ডেনসেশনের পার্টটা। আচ্ছা, স্পেসিফিক হিটটা পরের দিন হোক, ওটা এখন শুরু করলে শেষ হবে না, ওটা বড় টপিক। স্পেসিফিক হিটটা নেক্সট ডে। আর এইটা কিছু কোথাও ক্যালকুলেশনে কোথাও বোঝা যাচ্ছে না বা কিছু কোশ্চেন থাকলে বল, সেটা বলে দিচ্ছি।